সম্পদ অর্জন, তাও আবার সরল পথ। এটা কি সম্ভব নাকি? আসলে কিন্তু যেগুলো কঠিন কাজ, সেই কঠিন কাজ অর্জনের পথটা কিন্তু সরল। আমি সম্পদের 3টা সরল পথের কথা বলি। মনে হবে খুবই সাদামাটা, বাট ইট হ্যাজ ইমেন্স ভ্যালু। আপনার জীবনের গতিপথ নির্ধারণে, আপনার জীবনের গতিপথ পরিবর্তনে, আপনার আর্থিক জীবনকে সুন্দর করতে এই সরল 3টা পথ আপনাকে দুর্দান্তভাবে হেল্প করতে পারে। হয়তো বিশ্বাস হবে না যে সেটা আবার কেমন। একটু বিশ্বাস করে আমার সাথে কয়েক মিনিট থাকুন, 2-3 মিনিট, বেশি সময় না নেই, কারণ আপনি প্রচন্ড ব্যস্ত মানুষ। তাহলে এই 3টা সরল পথ আপনি গ্রহণ করুন। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ গ্রো ফিনান্সিয়ালি এবং ইট উইল হেল্প ইউ টু রিচ ইউর ফিনান্সিয়াল ফ্রিডম। সো আর দেরি কেন, চলুন আমরা 3টা সরল পথের সন্ধান করি। 1 নাম্বার সরল পথ কি? আপনার উপার্জনের চেয়ে কম খরচ করুন। খুব সহজ না কথাটা? সবার কথা হচ্ছে যে খরচ করবো না, তাহলে ইনকাম করবো কি জন্য? এবং আমাকে তো কেউ কেউ গালি দিয়েছেন যে আপনি শুধু সঞ্চয় করতে বলেন, জীবনকে উপভোগ করবো না। আপনি আমাকে গালি দেন, অসুবিধা নেই, বা আমাকে খুব কম বুদ্ধি সম্পন্ন লোক মনে করুন, তাতেও সমস্যা নেই। কিন্তু আপনি বুদ্ধিমান হন, আপনি বুদ্ধিমানের মতো আচরণ করুন। আপনি কত টাকা আর্ন করলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি কত টাকা রাখতে পারলেন, সেটাই ম্যাটার করে। আপনি কত টাকা আর্ন করলেন, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, বাট সেই টাকা দিয়ে আপনি কি করলেন সেটা ম্যাটার করে। আমার কথা হচ্ছে 100 টাকা আয় করলে আপনি 70 টাকা 80 টাকা খরচ করুন, 20 টাকা বা 30 টাকা রাখুন। একেবারে যদি না পারেন 10 টাকা রাখুন, কিন্তু 100 টাকা আয় করবেন আর 110 টাকা খরচ করবেন, নেভার ডু ইট। আপনি এটা করার মতো যথেষ্ট লাক্সারি পাবেন না। আপনার সঞ্চয় কিছু থাকলে সেটা শেষ হবে এবং পরবর্তীতে আপনি পপার হয়ে যাবেন। সুতরাং আপনি আপনার আয়ের চাইতে কম ব্যয় করুন, মোদ্দা কথা। আপনি মনে করতে পারেন যে আমি আপনাকে কৃপণতা শেখাচ্ছি। নো, ইট ইজ নট কৃপণতা, ইট ইজ ফ্রুগ্যালিটি, মিতব্যয়িতা। মিতব্যয়ী হতে আমাদের ধর্ম আমাদেরকে উৎসাহিত করেছে, কৃপণতাকে পরিহার করতে বলেছে। সুতরাং আপনি কৃপণতা করেন না, মিতব্যয়ী হন। আবার অপচয়কারীও হবেন না। অপচয়কে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। অপচয়কারী শয়তানের ভাই, ব্রাদার অফ শয়তান। সো from today, start doing one thing. আপনার টেক হোম স্যালারি যেটা আসবে তার সার্টেন পার্সেন্টেজ, মেবি 10, 20, 30% আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। বাকি টাকা দিয়ে আপনি চলতে শুরু করেন। আপনি যদি 1 লাখ টাকা বেতন দিয়ে 90,000 টাকা দিয়ে চলতে না পারেন, তাহলে আপনি 10 লাখ টাকা বেতন পেলেও চলতে পারবেন না, পুরোটা খরচ করে ফেলতে হবে। ইট ইজ নট অ্যাবাউট মানি হোয়াট ইউ আর আর্নিং, ইট ইজ অ্যাবাউট ইউর মাইন্ডসেট, ইট ইজ অ্যাবাউট ইউর ফিনান্সিয়াল ডিসিপ্লিন দ্যাট ম্যাটার্স। সো কিপ ইট ইন মাইন্ড। 2 নাম্বার সরল পথ কি? উদ্বৃত্ত যে অর্থ, সেটা আপনি রিস্কি জায়গায় বিনিয়োগ করতে যদি ভয় পান, তাহলে গভর্নমেন্ট সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করুন, অথবা কোনো ভালো ব্যাংকের ভালো রেট দেখে ডিপিএস করুন। প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে যখন এই টাকাটা আসবে, আপনি সেখান থেকে অটোমেটিক্যালি পাঠিয়ে দিবেন আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে অথবা সঞ্চয় অ্যাকাউন্টে। পাঠিয়ে দিয়ে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে আপনার এই টাকাটা সঞ্চয়পত্র কেনা হোক, গভর্নমেন্ট বন্ড কেনা হোক, অথবা ডিপিএস অ্যাকাউন্ট যেটা করেছেন সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক। আপনি যদি ধারাবাহিকভাবে এই কাজটা করতে পারেন 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, আপনি ভাবতেই পারবেন না যে আপনি কি পরিমাণ টাকার মালিক হবেন। আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার সম্পদকে অনেক গুণে বাড়িয়ে দিবে। সো স্টার্ট ডুইং ইট। এটাও একটা সরল পথ, কঠিন কিচ্ছু না। বাট এই জার্নি একবার শুরু করলে আপনি আর থামবেন না। মাঝপথে যেয়ে সঞ্চয়টা ভাঙিয়ে ফেলবেন না, বা ইনভেস্টমেন্টটাকে এনক্যাশ করে ফেলবেন না। রাদার ইনকাম বাড়ানোর দিকে ফোকাস করবেন। ইনকাম যেন আপনার বাড়ে সেদিকে মনোনিবেশ করবেন। প্রয়োজনে আপনি নতুন স্কিল শিখবেন, নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করবেন। আর 3 নাম্বার একটা সরল পথ আছে, সেটা হচ্ছে ঋণকে এড়িয়ে চলুন। আমরা অধিকাংশ মানুষ কোনো না কোনো ভাবে কারো কাছে ঋণী। টাকার ব্যাপার বলছি, হয় কোনো প্রতিষ্ঠান টাকা পায়, ক্রেডিট কার্ডওয়ালারা টাকা পায়, অথবা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পায়। যদি আপনার উচ্চ সুদের কোনো লোন থাকে, সেটা আগে পরিশোধ করার চেষ্টা করুন। আপ্রাণ ফোকাস অন দ্যাট। পরিশোধ হয়ে গেলে নতুন ঋণকে আপনি না বলুন। আপনার যা ইনকাম তা দিয়ে যত কষ্ট হোক আপনি চলার চেষ্টা করুন। ঋণ করে চলার পরিণতি ভয়াবহ। আমি আমার কাছ থেকে একজনকে দেখেছি যে প্রতি মাসে ঋণ করে সে চলতে চলতে একসময় এমন অবস্থা হয়েছে যে সব দরজা বন্ধ হয়ে গেছে। একজন মানুষ তো সারা জীবন ঋণ পাবে না। সো ডোন্ট ডিপেন্ড অন ঋণ, rather depend on your own capacity, depend on your own earning, and যত কমই আয় হোক আপনি একটা পোর্শন সেভ করুন। মেক ইট এ হ্যাবিট, মেক ইট এ ফিনান্সিয়াল ডিসিপ্লিন। আপনি ঋণ করে 40 লাখ টাকায় গাড়ি কেনার চাইতে ওই ঋণের যে ডাউন পেমেন্ট আপনি দিয়েছেন হয়তো 10 লাখ, সেই 10 লাখ টাকা দিয়ে একটা পুরানো গাড়ি কিনুন। এইসব ঋণ ভয়াবহ। আপনি ঋণ করে অন্য ব্যাংকে ধনী করছেন। আপনার 40 লাখ টাকার গাড়ি আপনাকে যেখানে পৌঁছে দিবে, 10 লাখ টাকার গাড়িও আপনাকে ঠিক একই জায়গায় পৌঁছাবে। 40 লাখ গাড়িতে যে আরাম পাবেন, এখানেও কাছাকাছি আরাম পাবেন। আপনি হয়তো মনে করেন যে 40 লাখ টাকার গাড়িতে গেলে আপনাকে অনেক ভ্যালু করবে লোকজন।
কথাটা ঠিক নয়। কেউ আপনার 40 লাখ টাকার গাড়িকে ভ্যালু করে না, আপনি যদি তৈরি হতে পারেন তাহলে আপনাকে ভ্যালু করে। সো ঋণ এড়িয়ে চলার চেষ্টা করুন। এই 3টা মাত্র পয়েন্ট। আয়ের সাথে ব্যয় কম করুন, যে উদ্বৃত্তটা থাকছে সেটা গভর্নমেন্ট সঞ্চয়পত্রে, বন্ডে অথবা ব্যাংকে বিনিয়োগ করুন। ব্যাংকের ডিপিএস এর কথা বলেছি আমি, যেটা ইনফ্লেশনকে বিট করে। আর 3 নাম্বার বলেছি ঋণকে এড়িয়ে চলুন। ব্যাস, এই 3টা সরল পথ আপনি যদি অবলম্বন করতে পারেন, ইউর লাইফ উইল বি ডিফারেন্ট। যারা এখনো শুরু করেননি তাদের শুরু করা উচিত ছিল 20 বছর আগে। যেহেতু করা হয়নি, তাহলে নেক্সট ভালো সময় হচ্ছে এখন থেকে। সো এই 3টা নিয়ম এখন থেকে ফলো করা শুরু করুন। আপনার আর্থিক জীবন উন্নত হোক। আপনার উন্নতি আমাদেরকে আনন্দ দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।